এমন কথা বলছেন? আমি নিজেই না, কেন বলছি, এই আসিফ তো বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে। সে কি বলছে জানেন? সে বলছে এই বিপ্লবটা যদি শেষ না হইতো তাহলে সশস্ত্র বিপ্লব করার জন্য সে প্রস্তুত ছিল। তার যে ইন্টারভিউ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে সেখানে তো লেখা আছে তাদের অস্ত্র জোগাড় করা হয়েছিল। আর সেই আসিফ ক্ষমতায় গিয়ে যে পরিমাণ দুর্নীতি করেছে, যে আন্দোলনটাই ছিল দুর্নীতির বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে, বৈষম্য বিরুদ্ধে, বা যেটা সে কোটার কথা বলেছিলাম, সে কোটাই তো সে করলো, সে দুর্নীতি সে করলো। এই যে বলেন আপনার এই ওয়াসার কথা বলেন, এই কথা বলেন, হোয়াট বিজনেস দ্য মিনিস্টার হ্যাজ গট ইন ওয়াসা অর ওই নিয়োগে। ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সর্বোচ্চ, সে ক্রিকেট বোর্ডে কি করলো? ঢাকা সিটি মেয়র নিয়ে এসে কি করলো? ক্রিকেট বোর্ডে সে ন্যাক্কারজনকভাবে হস্তক্ষেপ করেছে। তার তো ফাঁসি বললে তো কম হয়। আমি তো দাবি করবো তাকে, ওনার সঙ্গে আমি আমার বাংলাদেশে তো দুর্নীতির শাস্তি এটা না। এখন আমি কেন না, এখানে যে এখানে আমার ছোট ভাই সন্তান বললো সেটা দলীয়করণ করে ফেললো, বা দল দলীয়করণ করবে। কিন্তু সব কিছুতে যদি দলকে দায়ী করা হয়, জামাতকে দায়ী করলেন আপনি, জামাতের লোকেরা সব ক্রীড়া সংস্থায় ছিল, আসিফকে বাঁচিয়ে দিলেন। দলে বলে আমি কথা বলতে পারতাম না, আমি রিস্ক নিয়ে বলেছি, ঝুঁকি নিয়ে বলেছি, কারণ জামাতের বিরুদ্ধে আপনি বললে আমি তো প্রতিবাদ করতে হবে, কারণ আপনি দলীয় করে চলে গেলেন। কিন্তু আমি যেহেতু ওই প্রচলিত রাজনীতি করি না, প্রচলিত ধারণা যাই না, ফলে আমি কিন্তু আমার আপনি সেই প্রতিবাদ করছি যে দলীয়করণ করতে গিয়ে, দলকে দায়ী করতে গিয়ে, রাজনীতিকে দায়ী করতে গিয়ে আপনি অপরাধীকে বাঁচিয়ে দিচ্ছেন। আপনি আসিফকে বাঁচিয়ে দিলেন জামাতের বিরুদ্ধে কথা বলে। জামাত একটি রাজনৈতিক দল, জামাত একটি রাজনৈতিক দল, বিএনপি একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ রাজনৈতিক দল। তারা রাজনীতি করবে তাদের বৃহৎ প্ল্যাটফর্মের জন্য। সেখানে তারেক রহমানের আম জনতা পার্টি 100 ভাগ আল্লাহওয়ালা পার্টি হতে পারে, সৎ পার্টি হতে পারে, বাট রাজনীতিতে গণতন্ত্রের কোনো মূল্য নাই, তার কগনিশন নেওয়ার মতো কোনো কারণ নাই। তারেক রহমান সাহেবকে অ্যাডমিশন দেওয়া মানে আমি কোটা করতেছি, আমি বৈষম্য করতেছি, এটা তাকে শুনতে খারাপ লাগবে। আমি দেখবো বৃহৎ জনগণ ছোট হলে কি তার কথা ঠিক হতে পারে না? অবশ্যই আমার কাছে কোনো কগনিশন নেই। ছোট হয়েছে আপনি ঘরে গিয়ে বসেন, রাজনীতি ছোট বলে কোনো দাম নাই, ছোট কোনো অর্থ নাই। এই যে আপনি সংসদে কথা আসছেন, জামাত ইসলামের সংসদে কিছুই করার নেই, কিছুই করতে পারে। এতগুলো আসন পেয়েছে, 70টা আসন কি হয়েছে? 149টা আসন পাওয়া আর 151টা আসন পাওয়ার মধ্যে রাত এবং দিন পার্থক্য হইতে পারে, 2টি আসনের মাত্র ডিফারেন্স। কিন্তু 151টা আসন যে পাবে সে সংসদকে নিয়ন্ত্রণ করবে। তাহলে কি আপনি এটাই বলতে চাচ্ছেন যে ক্ষমতা না পাইলে রাজনীতির কোনো ভ্যালু নাই? রাজনীতি মানে বৃহৎ জনগণের অস্ত্র, সমগ্র জনগণের নয়। তাহলে কেউ তো চেষ্টা করবে এবং সে কম ভোট পাবে, চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন, কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি চেষ্টা করেন, আপনি একটা জায়গায় এসে এক জায়গায় করেন। এই যে আজকে আমরা যে জিনিস বলছি, আপনি এখানে এসে অচলাবস্থা সৃষ্টি করতে পারলে আপনি হিরো, আপনি অচলাবস্থা সৃষ্টি করতে পারলে হিরো আপনার। কিন্তু অচলাবস্থা সৃষ্টি করতে না পারলে আপনি হিরো হবেন কি করে? আপনি জিরো। গণতন্ত্রে তো আপনি কি বললেন, সৎ বললেন না ন্যায় বললেন, কিছু হয় না। আপনার সঙ্গে জনগণের সংখ্যা কত আছে? আমি যে জিনিসটা আসছি আজকে, আপনাকে আমি একটা প্রশ্ন করবো পরে, বলেন। তাহলে আমি এখানে কি বলতে চাচ্ছি, তারেক সাহেব যে কথাটা বললেন যে তার জেল হওয়া উচিত, এই ছেলেটা যেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতৃত্বে ছিল, যেখানে সেদিন আমরা বলেছিলাম বিপ্লবীদেরকে ক্ষমতা নেওয়া দরকার ছিল, এই 3 জন যারা ক্ষমতা নিয়েছিল তারা তো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। কি বলেন তারেক? আপনার বন্ধুরাই ছিল, আপনার সহকর্মীরাই ছিল, সাথীরাই ছিল। তারা প্রত্যাশা পূরণ করতে পারলে তারা তো সরকার গঠন করতো। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। অথচ 3 জনই গুড এক্সাম্পল হতে পারলেন না। তার মধ্যে সজীব এক্সাম্পল করলেন দুর্নীতির, এক্সাম্পল করলেন অপরাজনীতির, এক্সাম্পল করলেন ক্ষমতার অপব্যবহার। তারা এলাকাতে মিসইউজ অফ মানি করেছেন, বিভিন্ন করেছেন। ফলে বিপ্লবের স্বার্থে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, তাকে আইনের আওতায় নিয়ে তাকে ফাঁসি দেওয়া উচিত। এবার আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন করি, আপনি যেহেতু একটি দলে যোগ দিয়েছেন, সেই দলটা জিতে নাই, তাহলে কি আপনাদের কথাকে আমরা মূল্য দিব না? আপনি মূল্য দিবেন, সরকার দিবে না। আচ্ছা, আপনি সরকারের এক জিনিস না, জনগণের একটি অংশ মূল্য দিবে, কিন্তু তারেক রহমান বা তার সরকার বা তারেক সাহেব, আমাদের তারেক সাহেব মূল্য দিবে না, দেওয়ার দরকার নাই। হোয়াট ম্যাটার্স? আচ্ছা, তো আমরা
তারেক এমপি হতে চেয়েছিল, আখতারুজ্জামান সাহেব এমপি হয়েছিলেন, এই মুহূর্তে আপনারা এই এমপি পদে নাই, কিন্তু আপনারা রাজনীতি সচেতন ব্যক্তি এবং রাজনীতি করেন, এবং আপনার যে বিষয়টি সেটা হচ্ছে আমার ধারণা যে আপনি রাজনীতি পছন্দ করেন। তা না হলে তো আপনি রাজনীতি থেকে রিটায়ার করতেন, কিন্তু আপনি আসলে থাকতে চেয়েছেন রাজনীতিতে। এই যে মানুষ রাজনীতিতে থাকতে চায়, ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতা ছাড়তে চায় না, এবং যেটা আমরা দেখলাম তরুণদের মধ্যে অনেক বেশি, তারা ক্ষমতা ছাড়তে চাইছিল না বা নির্বাচনে জিতবে না এটা তারা মেনে নিতে পারছিল না। সেই কারণে তারা আদর্শের বিপরীতে গিয়েও কিন্তু একটা ঐক্য করেছে, এবং এখন দেখা যাচ্ছে যে ঠিক বিষয়টা যে সঠিক হয়েছে না ভুল হয়েছে এটা প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছে, কারণ প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং সেই দুর্নীতির দায়িত্ব জামাতে ইসলাম নিবে না, কারণ জামাতে ইসলাম তো উপদেষ্টা দেয় নাই, হয়তো তারা উপদেষ্টাদের মাথায় হাত বুলিয়েছিল, আমরা জানি না। পরে আবার এটাও দেখছি যে যে উপদেষ্টার বিরুদ্ধে বিএনপি কথা বলেছিল তিনি আবার মন্ত্রী হয়েছেন। মানে আমরা সবকিছু নিয়ে একটা বেশ প্যারাডক্সিক্যাল সিচুয়েশনে আছি, এবং তার মধ্যে সবচেয়ে সুখবর হচ্ছে যে ইরানে একটা যুদ্ধবিরতি হয়েছে, এবং ধারণা করা হচ্ছে 2 সপ্তাহের, কিন্তু সবাই আশা করছেন যে যুদ্ধ শুরু হবে না এবং যুদ্ধটা এখানে শেষ হবে, একটা উইন উইন সিচুয়েশনে সবকিছু ফিরে যাবে। কিন্তু প্রাণক্ষয় হলো, কয়েক হাজার মানুষের প্রাণ গেল, সম্পদের ক্ষতি হলো, বিশ্বব্যাপী দারিদ্র্য বাড়লো, তেলের দাম বেড়ে গেল, বাংলাদেশের মতো তরুণ অর্থনীতি অভিঘাতের মুখোমুখি পড়ে গেল, সবকিছু মিলিয়ে পুরো বিশ্ব একটা হুমকির মুখে পড়ে গেল। এরকম একটা অবস্থায় আমাদের নতুন সরকার, তো তারেক ধরে নেন আপনি ইলেকশনে জিতেছিলেন, আপনি এই অবস্থায় কি করতেন? আসলে নতুন সরকার তো, আপনি তো জিততে চেয়েছিলেন, ইলেকশন করেছিলেন, ভোট করেছি, ভোট করেছেন। আমি কারণ বাজারে আপনার যে ভোটের একটা গাড়ি ছিল সেখানে গিয়ে কিছুক্ষণ আমি দেখেও এসেছি, খুব বেশ সুন্দর প্রচারণা করছিলেন। ভোটের মাঠে আমাদের মতো যারা ফ্রেশার বা নতুন আসছে আমরা রাজনীতির মাঠে, সে জায়গায় ভোট এক জায়গায় করে নিজের ঘরে নেওয়া অনেক কঠিন যদি বড় কোনো রাজনৈতিক দল পাশে না থাকে। তো তাহলে রাজনীতি করেন কেন? এই যে একটু আগে আখতারুজ্জামান সাহেব বলেছেন যে হেরে গেলে তো কোনো দাম নাই। বলছি আপনাকে যে আমি তো বিজয়ী হতে হবে এই ধরনের তামান্না নিয়ে এখানে আসি নাই। এইটাও একটা ব্যাপার, এই যে দেখেন আশা, এটাকে আপনি একটা সুন্দর শব্দ ব্যবহার করেছেন, বিজয়ের তামান্না আপনার নাই। আপনারা কি আসলে একটা নতুন আমাদের যে পুরনো আরবি ফার্সি এইসব ভাষার ব্যবহারের একটা চর্চা করছেন? তামান্না একটা ফার্সি শব্দ, না? ফার্সি শব্দ তামান্না সুন্দর, শব্দটা সুন্দর। না দেখেন, যে কোনো সরকারের পক্ষে কথা বলা কিন্তু সরকারের অংশ না, এটা অনেক টাফ। তখন দালাল বলে, চাটুকার বলে, এই ধরনের একটা ট্যাগিং করা হয়। কিন্তু আমরা সরকারকে স্পেস দিতে চাই যে এই সরকারকে তো জনগণ কতদিন স্পেস দিতে চান? এই সরকার কতদিন এই ট্যাক্স হলিডের মতো আন্দোলন হলিডে পাবে? না, কবে আপনারা শুরু করবেন এই সরকারের ওইটা বিরুদ্ধে কথা বলছি বলা? যে সরকারটা, এটা তো জনগণ নির্বাচিত করেছে, তাই না? অবশ্যই। তো আমি যদি জনগণকে সম্মান করি তাহলে জনগণের নির্বাচিত সরকারকেও আমাকে অনার করতে হবে, এবং জনগণ যে বাঁচতে চায় তাহলে সরকার যে স্পেস চায় সেটাকেও আমাকে দিতে হবে। আমরা কি গুলিস্তান সহ সারা বাংলাদেশে মানুষের চলাচলের যে পথগুলো দখল হয়েছিল সেই দখল থেকে মুক্তির জন্য শুকরিয়া আদায় করব না? যে এটা একটা সাহসী ভূমিকা ছিল। এবং কেউ তো বলছেন গরিবের উপরে হাত দেওয়া হয়েছে, ফুটপাত দখল মুক্ত করা ঠিক হয় নাই, আপনার হলো দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে আমাদের সোসাইটিতে সবাই শুধু ওই ব্রোকার হতে চায়, বুঝছেন, যে 10 টাকার জিনিস নিয়ে যায় 12 টাকায় বেচতে চায়, এটাই তার ব্যবসা, এইটুকুই সে করতে চায় সহজে। যে রাস্তার পাশে একটা ঝুড়ি নিয়ে বসে যায়, কিনছিল, মানে আসে বেচলো। আপনি নিজেও এইভাবে আমার কথাও বলছি, এটা আমাদের ব্যবসায়িক অলস মন মানসিকতা। আমরা সৃষ্টি করতে চাই না, আমরা প্রডিউস করতে চাই না, আমরা এমন চাই না। দেখেন, একটা বাদামওয়ালাও কিন্তু ভ্যালু ডেভেলপ করে, যে সে 200 টাকার বাদাম নিয়ে আসে, ভেজে পরিচর্যা করে সুন্দর করে সে এটাকে উপস্থাপন করে, একটা ছোটো প্যাকেটে দেয়। এই সব কিছু মিলে এই যে প্যাকেজিংটা সে নিজে করতেছে, এইটুকু ভ্যালু ডেভেলপ হচ্ছে কি 200 টাকার বাদাম সেই ভ্যালু ডেভেলপ করতে পারছেন না? না না, এটা তো হচ্ছে না। সবাই শুধু যায় ঝুড়ি নিয়ে রাস্তার পাশে বসে বিক্রি করতে চায়। তৈরি করবে কে? চায়না তৈরি করে দেবে, ইন্ডিয়া তৈরি করে দেবে, আমরা শুধু বেচবো, বেচা জাতি আমরা। তাহলে আপনাদের রাজনীতিতে কি আপনারা সেই ভ্যালু তৈরি করতে পারছেন না? আপনাদের নতুন রাজনীতির প্যাকেজ, নতুন রাজনীতি, মানে আমরা যদি স্বনির্ভর না হই তাহলে আমাদের অন্যের কাছে মাথা নিচু করতে হবে স্বাভাবিকভাবে। আপনি যদি বানাইতে না পারেন আর একজনের কাছে নিয়ে আসতে হবে। আপনি তো কিনতে কিনতে ফকির হয়ে যাবেন, আপনি কিছু বেচতে হবে না। আমরা কি কি বেচবো তার একটা
যুদ্ধ থাকতে হবে না, লড়াই থাকতে হবে না, সেই লড়াইটা সঠিকভাবে হচ্ছে না। তারপরেও অনেক অংশে শুরু হয়েছে। আপনারা হলে কি লড়াই করতেন, আর আপনার বন্ধুরা কি পারলো না, কেন তারা জামাতের সঙ্গে চলে গেল? না দেখুন, আপনি তো গেলেন না। না, স্বনির্ভর হওয়ার লড়াই সব সরকারই কিছু কিছু করে, কিন্তু সাকসেসফুলি কতটুকু করে আমি তা বলতেছি না। যেমন শেখ হাসিনা মুসলিম শাড়ি রিস্টোরেশনে কাজ করেছিল, আমরা কি এটা প্রশংসা করবো না? 300 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল মুসলিম শাড়ি আপনি রিস্টোরেশন। করবেন প্রশংসা? কেন করতে হবে না? আচ্ছা, দেখেন একটা তাহলে আসেন আপনাকে ওই প্রশ্নটা শাড়ি করি। 300 টাকায় বিক্রি করে, 400 টাকায় বিক্রি করে। উনি এমন একটা শাড়ি রিস্টোর করলেন যেটা অনেক আগে, সেই 1600 সালের দিকে। আমরা আমাদের এখানে আমরা বলি যে শিল্প বিপ্লব হয়েছে 1800 শতাব্দীতে, তাই না? তারও 200 বছর আগে আমরা এমন একটা শাড়ি তৈরি করতাম নিখুঁত, যেটার জন্য গ্রিস রাজা বলেছিল তোমরা একটু দেশ থেকে একটু কম মুসলিম কিনতে পারো না, আমাদের স্বর্ণ সব ওখানে চলে যায়। কিন্তু এটা তো আমরা হাতে তৈরি করতাম। হ্যাঁ, হাতে তৈরি করতাম, এখনো এটা হাতেই, মুসলিম মেশিনে হবে না। হ্যাঁ, তো সেটা তো আমাদের হস্তশিল্প ছিল। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো হয়েছে, যন্ত্রে চলে গিয়েছে না, কাপড়। ওই সেই তো জন্য দেখেন তো আমরা টিকলাম না। আঙ্গুলগুলো কেটে ফেলেছে, শাড়ি আর তৈরি করতে পারে না, বাট তাদের বংশ পরম্পরায় তাদের বংশের লোকগুলো আবার এই শাড়ি বানাতে পারবে, এই যে চিন্তা, এটা তো শেখ হাসিনা করেছে। তাই আপনি প্রশংসা করছেন? না, এটা তো করেনি, সে খুব ভালো। করেনি। আচ্ছা, এখন বলেন। না না, মানে আমাদের স্বনির্ভর, কিন্তু তার দল তো নিষিদ্ধ হলো। না না, তা আপনি- পঞ্চগড়ে দাঁড়ান, পঞ্চগড়ে একটা হাসপাতাল বানানোর জন্য তেঁতুলিয়াতে চায়নাকে একটা প্রজেক্ট দেওয়া হলো। কেন প্রজেক্টটা দিয়েছিল শেখ হাসিনা? যে চায়নাতে সীমান্তের প্রহরী হিসেবে, মানে সীমান্তে নীলফামারী বা পঞ্চগড় না না, পঞ্চগড়ের তেঁতুলিয়াতে আর তেঁতুলিয়াতে একটা হাসপাতাল, বড় হাসপাতাল চায়না তৈরি করবে। শেখ হাসিনা অনুমোদন দিছে। কেন দিছে? যে এটা আমার চিকেন নেক, এখানে যদি চায়নার একটা এস্টাবলিশমেন্ট থাকে তাহলে আমার সীমান্ত শুধু আমি পাহারা দেবো না, চায়নাও এটা পাহারা দেবে। এই যে একটা চিন্তা, আমি এটাকে প্রশংসা করব না? এইরকম ভাবে এই যে বেগম জিয়া আচ্ছা, তাহলে- আন্তর্জাতিক পরিমণ্ডলে গিয়ে দেশে আমাদের পানির হিস্যার জন্য ভারতের বিরুদ্ধে বললেন। নিউজ কি হলো? ভারতের পিঠে খালেদার চাবুক। এই যে একটা সাহসী সঙ্গে একটা দেশের জন্য যে লড়াই করা, এই লড়াইটা শেখ মুজিব করলে আমরা তাকে প্রশংসা করব। শেখ মুজিবুর রহমান উনি বঙ্গবন্ধু যে সোনিয়া গান্ধীকে না না কাকে বললেন, ইন্দিরা গান্ধীকে বললেন যে তোমার সৈন্যগুলো নিয়ে যাও এখান থেকে, তাই না? উনি 9 মাস যুদ্ধ করেন, কিন্তু উনি আইসে যে যুদ্ধটা করলেন, এই যুদ্ধকে আমরা প্রশংসা করতে হবে। তো আপনি অনেক প্রশংসা করছেন, কিন্তু তাহলে বলেন যে সবাইকে, মানে আমরা অন্তর্বর্তী সরকারকে তো জামাত এবং এনসিপি। শুনেন, আমরা সবারই প্রশংসা করব, শুধু প্রশংসা করব না জামাতের, কারণ জামাত এই বাংলাদেশ চায়নি, এটা আমাদেরকে মানতে হবে এই জায়গাতে রেখে। এবং আমি আমার পাশে আমার স্যার আছে, আমি বলবো আপনি জামাতের সাথে যাওয়ার চাই আওয়ামী লীগের সঙ্গে গেলে অনেক ভালো করতেন। আচ্ছা, উনি নিষিদ্ধ থাকতেন তাহলে? না, আমি আপনাদের প্রশ্নটা করি, আপনাকে আমি প্রশ্নটা করি। এটা যে সম্মানের, তার প্রমাণ দেখেন, তার প্রমাণ জামাত কিন্তু ওনাকে চেয়েছে। কেন চেয়েছে? ওনার অনারের কারণে চেয়েছে। জামাত ওনাকে নিয়ে অলঙ্কৃত হতে চেয়েছে, এই জন্য ওনাকে চেয়েছে। জামাত কিন্তু নিজেও মুক্তিযুদ্ধে শাস্তে চায়, বুঝতে পারছেন? জামাত কিন্তু মুক্তিযুদ্ধে শাস্তে চায়। কেন শাস্তে চায়? কারণ ওর পরিচয়টা ওর হলো সম্মানের না, এবং ওই পরিচয় যে সম্মানের না, আজকে সংসদে সেইভাবে বলতেছে যে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা, এই সংজ্ঞায় জামাত ইসলামের নাম আছে, সেটা বাদ দিতে হবে। কি ছিল মুক্তিযোদ্ধা? কারা? যারা পাক বাহিনীর বিরুদ্ধে, আল বদরের বিরুদ্ধে, রাজাকারের বিরুদ্ধে, আল শামসের বিরুদ্ধে এবং জামাত ইসলামের বিরুদ্ধে লড়াই করেছে, তারা মুক্তিযোদ্ধা। জামাতের নামটা বাদ চায়? হ্যাঁ, তারা বলতেছে এই সংজ্ঞা থেকে জামাত ইসলামের নামটা বাদ দিতে হবে। তার মানে তাদের এই বিষয়টা আমি বুঝতে পেরেছি। আপনাকে আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে বা নিষিদ্ধ অবস্থায় আছে, এবং এই অন্তর্বর্তী সরকারের বা যারা তত্ত্বাবধান করতে আমাদেরকে এসেছিলেন, তারা যেভাবে নিষিদ্ধ করেছিলেন ওই বিষয়টা বহাল রাখা হয়েছে। তো আপনি কি মনে করেন যে এটা হওয়াটা ভালো হয়েছে? না, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টাতে জামাতের বুকটা ধুকপুক ধুকপুক করতেছে, বুঝতে পারছেন? কেন ধুকপুক করতেছে? কি ব্লেম দিচ্ছে যে গণহত্যা করেছে বা মানুষ মেরেছে। তো জামাত তার চেয়ে বড় একটা ঘটনা ঘটাইছে, ওই জন্য তারাও ভবিষ্যতে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। ওদের হার্ট ধুকধুক করছে, বুঝছেন, যে এটা তাদের উপরে আসবে। তারা ওই যে একটা জিনিস দেখলো যে 298 জন সংসদ সদস্য হ্যাঁ বললো, বা 200 জন বা 300 জন বা 250 জন হ্যাঁ বললে একটা দল নিষিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এই যে এইটা জামাতের জন্য একটা বড় আতঙ্কের, কারণ জামাতের চেয়ে বাংলাদেশে বড় অপরাধী আর কেউ নাই। এখানে তো আপনি তো এখনো জামাতের সদস্য তো আছেন, তাহলে এই অভিযোগের উত্তর কি? এখানে আমাকে যদি সময় দেন বলি। জি বলেন। আর পরে আমরা বিরতি নেব। প্রথম কথা হলো তারেক সাহেব যেটা বলেছেন 71 সনে, তো ওনার তো জানি না কি বয়স কত ছিল,
নাকি দেখেন, আপনি বিরতির পরে উত্তর দিবেন? না আমি একটু বলে দিয়ে যাই। যেহেতু প্রথমে জিনিস শুরু করেছিল, যে বিষয়টা হলো যে আপনি যে জামাতকে ঢালাওভাবে দায়ী করতেছেন, এটা তো আমাদের একটা পুরনো ফোবিয়া আছে। আমি জামাত যাচ্ছি বলে বলছি না, আওয়ামী লীগের একটা বয়ান ছিল, কেউ সেটা করছে, কিন্তু কথা তো সত্য, আপনি তো যুদ্ধ করেছেন যখন, তখন কি আল বদর আল শামস এদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই? আমি আল বদর আল শামস হলো পাকিস্তান আর্মির সহায়তাকারী, জি। আমি তার সঙ্গে যুদ্ধ করি নাই। কিন্তু পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করা মানে তো পাকিস্তান সব- আর্মির সঙ্গে যুদ্ধ করেছে, পাকিস্তান আর্মিকে রেশন দিছে, ডাইল দিছে, রান্না বান্না সব, তার যুদ্ধ করি নাই। কিন্তু তারা কি এখানে- পার্ট অফ দ্যাট আর্মি না? তাদের আমেরিকাও ছিল, তাদের সঙ্গে তো এই চায়নাও ছিল। আমি পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছি। আর জামাত ইসলাম বলে কোনো যুদ্ধ করে নাই। আজকে যেটা বলছে আল বদর করেছে, আল শামস করেছে, এগুলো চাকরি ছিল, এগুলো বাঙালি বিহারিরা, বিশেষ করে আল শামস আল বদর ম্যাক্সিমাম ছিল বিহারিস, আর আল বদর ছিল গরিব বাঙালিরা। তাহলে মুজাহিদকে, কে? এই যে মুজাহিদ সাহেব, মুজাহিদ তো তোমার চেয়ে কম বয়সের ছাত্র ছিল ভাই, সে সেটা- জাস্ট সেটা- 18 বছর কিন্তু বয়সের ধরেন, ছাত্র। একটা যুদ্ধের সময়- সেটা আলবো থাকবে কেমনে? সেটা একটা ভাই, একটা যুদ্ধের আমার কথা সময় হচ্ছে, শত্রু বক্তব্য বাহিনী আছে, তার কার্যক্রম বক্তব্য, আছে। কার্যক্রম, এই জিনিসগুলো তো আজকে তারপরে কার্যক্রম এটিএম বাংলাদেশে। আজহার আল বদরের দায়িত্বশীল ছিল না? আরে ভাই সেই তো জামাত। ভাই একটা জিনিস বলে, এদের বয়স কত ছিল? কিন্তু এরা বয়সের তো জন্য less যদি than 20, এরা বয়সের না, জন্য যদি ওদের- এরা ইন্ডিভিজুয়ালি হয়তো ধরুন কোনো একটা 15 বছর ছিল। না কোনো একটা অঞ্চল ভিত্তিক করতে পারছেন। এখানে একটা জামাত কোথায় ইনভলভ হয়েছে 71 সনে, সেটা হচ্ছে যখন ডক্টর মালেকের নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছিল, একটা নির্বাচন হয়েছিল, সেখানে নিজাম ইসলাম, মুসলিম লীগ, জামাত ইসলাম এবং আওয়ামী লীগের 4 জন মন্ত্রী সহ একটা মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছিল। সেই মন্ত্রী পরিষদে জামাত ইসলামের 2 জন মন্ত্রী অংশগ্রহণ ছিল। সেখান থেকে জামাত তো আল বদর আল শামস, জামাতের কোনো লোক ইন্ডিভিজুয়ালি জয়েন, আমি বিএনপিতে চলে আসছি, বিএনপি চলে আসছে, এখন আমি কেন চলে আসছি? নাকি সারা বিএনপি কারে দিতে পারবেন? সারা বিএনপি বলতে পারবেন যে বিএনপি জামাতে চলে গেছে? তা এটা কি- আপনি মনে করেন না যে 71 সালে তাদের কোনো দায় আছে? জামাতের দায় আছে মানে কি? জামাত মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, জামাত ইসলাম, তারা যুদ্ধাপরাধ করে নাই। বিরোধিতা করা যুদ্ধ, আমি তো তার কি বলে ওই বৈষম্য বিরোধী ছাত্র কোটা বিরোধী আন্দোলনের প্রচন্ড বিরোধিতা করেছি। কোটা বিরোধী আন্দোলনে আমি প্রকাশ্যে বক্তব্য কারণ দিয়েছি। আপনি তখন আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, No, আওয়ামী লীগের আমি বলছি বন্ধু না। ছিলেন। No, আমি বলছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোটা, তুমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছো, তোমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছো, মুক্তিযুদ্ধের কোটা বাদ দিতে হবে। তো যারা আমি বল- মুক্তিযুদ্ধ চাইলোই না, না আমি তো আমি তো বলেছি, কিন্তু আমি বলেছি মুক্তিযুদ্ধের কোটা বাতিল করতে পারবে না, তোমরা যাই চাও। আমি বিরোধিতা করেছি, প্রকাশ্য করেছি। কিন্তু আমি যখন এক দফা আন্দোলন দাবি দিয়েছি, হাসনাতকে জিজ্ঞাসা করেন, আমি বলেছি আর যারা মুক্তিযুদ্ধই বাতিল করে দিতে চায়, হ্যাঁ, বলেছে না যে আমাদের সংবিধান যারা ভারত মুক্তিযুদ্ধে লিখে দিয়েছে। যারা মুক্তিযুদ্ধ বাতিল করে দিতে চায়, যুদ্ধটা ভারত আর শুনেন, পাকিস্তানের ছিল। যারা মুক্তি বাতিল করে দিতে চায়, আমি জামাতের সত্য বলছি, যদি জামাতেরও কোনো লোক মুক্তি বাতিল করতে বলে, আমি তার বিরুদ্ধে লড়বো, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি। কারণ এই জামাত ইসলাম আর জামাত ইসলাম এক জিনিস নয়। এই জামাত ইসলাম, আমি শেষ করি ভাই, তোমার এই জামাত ইসলাম আমার আশ্চর্য তুমি লাগছে তার কি বিরুদ্ধে জানেন? বলতে পারো, আমি শেষ করে দেবে প্লিজ, আমার বিরুদ্ধে জামাতে বলতে পারো, কিন্তু আমি যে জামাত করি, বাংলাদেশ জামাত ইসলামী, সেখানে 1980 সনে জিয়াউর রহমানের কাছ থেকে যে নিবন্ধন নেওয়া আছে, সেখানে লেখা আছে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, এতে বিশ্বাস রেখে আমরা রাজনৈতিক দল গঠন করেছি। এটা পরিষ্কার লেখা আছে, গঠনতন্ত্রে লেখা আছে। এখন আপনি পুরনো জিনিসের কথা বলবেন, আপনি কি মনে করেন এই বিএনপি যেটা জিয়াউর রহমান গঠন করেছিল, সেই বিএনপি আজকে বিএনপি এক? ওই বিএনপি ছিল রাষ্ট্র প্রশাসনের বিএনপি, 19 দফা ভিত্তিক বিএনপি, যে 19 দফার একটি দফা এখন এই বিএনপিতে নাই, এখন নতুন 31 দফা আসছে, এবং এটা হলো সংসদীয় পদ্ধতির রাষ্ট্র এখন তৈরি হয়েছে। তো এটা ওই বিএনপি তো আমরা সিলসিলা নিয়ে আসে। আপনি মনে করেন যে 71 সালের যে ঘটনা বলি, তার কোনো দায় দায়িত্ব এই বাংলাদেশের জামাত ইসলামী নেই? আচ্ছা, আমাকে একটু জামাত সুযোগ দেন। ইসলামের তো অবশ্যই নাই, এটা তাই? পাকিস্তানের। ও, এটা আচ্ছা, পাকিস্তান, জামাত আমি ইসলামের ওই একটু বলি। 71-এর দায় দায়িত্ব জামাতের অবশ্যই নাই, কারণ জামাত একটি ক্ষুদ্র দল হিসাবে সে পাকিস্তান আর্মিকে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, এটা তার অপরাধ ছিল না। যদি পাকিস্তান জয়ী হইতো, এই যে 12 ফেব্রুয়ারি আগে, এটা অপরাধ না না? 12 ফেব্রুয়ারি আগে সবাই তো ইউনূসের পক্ষে ছিলাম, আমরা সবাই তো আসিফ মাহমুদের পক্ষে ছিলাম, সবাই তো আসিফ নজরুলের পক্ষে ছিলাম, না, সবাই ছিল না কিন্তু পক্ষে। 12 তারিখের পরে আমরা কি, এই যে আমার ভাই কিন্তু পার্টি রেজিস্ট্রেশন নিয়েছে, আপনি মনে করেন পার্টি যে- রেজিস্ট্রেশন নিয়েছে কোথায়? সে স্ট্রাইক করে, অনশন করে, কার কাছ থেকে? ইউনূস সরকারের কাছ থেকে। সে কি ইউনূসের দালাল? তাকে তার ইউনূসের দালাল বলবো?
তাই কি তাহলে আসিফ মাহমুদের দালাল বলবো? কিন্তু সে তো অনশন করে আপনি তাহলে মনে করেন যে 71 সালের ঘটনাবলীর জন্য এই বাংলাদেশের জামাত ইসলামের কোনো দায় দায়িত্ব নেই? অবশ্যই না, পরিষ্কার বলছি, এটা পাকিস্তানের দায় দায়িত্ব। পাকিস্তান ভাঙ্গার পিছনে জামাত ইসলামের একক কোনো দায়িত্ব নাই। আচ্ছা, ঠিক আছে।